আজকে আমরা ভূগোলের একটি নতুন অধ্যায় আবহবিকার শুরু করব। বিষয়ের গভীরে যাওয়ার আগে আবহবিকার সংক্রান্ত কতগুলো সাধারণ তথ্য এবং সংজ্ঞা আমাদের জানা দরকার। আবহবিকার, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে ওয়েদারিং, এই কথাটি আবহবিকার এই বাংলা শব্দটি এসছে আবহাওয়া থেকে। ঠিক তেমনিভাবে এর ইংরেজি ওয়েদারিং কথাটি এসছে ইংরেজি একটি শব্দ ওয়েদার থেকে। আবার এই যে ওয়েদার শব্দটি বিভিন্ন জনে বলে থাকেন যে ওয়েদার এই শব্দটি এসছে কারো কারো মতে যে এই ওয়েদার শব্দটি ইংরেজি উইন্ড থেকে ওয়েদার, কারো মতে জার্মান শব্দ উইটার সেখান থেকে ওয়েদার, কারো মতে ডাচ শব্দ ওয়েয়ার WWER সেখান থেকে ওয়েদার, আবার কারো মতে জার্মান ইংরেজ শব্দ ওয়েদার WEDER সেখান থেকে ওয়েদার। তবে যেখান থেকে ওয়েদার শব্দের উৎপত্তি হোক না কেন, ওয়েদার থেকে এসছে ওয়েদারিং বা আবহবিকার, যেটা আমরা বলছি বাংলায় আবহাওয়া থেকে আবহবিকারের শব্দটির উৎপত্তি। এখন এই আবহবিকার কি? সাধারণভাবে বলতে গেলে, খুব সাধারণ সংজ্ঞাগত দিক থেকে দেখতে গেলে, আবহাওয়ার বিভিন্ন উপাদান, আমাদের বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে, যেমন ধরো আমরা বলতে পারি বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, তুষারপাত, মেঘাচ্ছন্নতা, এইরকম যা কিছু রয়েছে, এগুলোর প্রভাবে এবং তার সাথে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান, জীবজগতের বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, এদের দ্বারা যখন ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাসমূহ যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়, বিয়োজিত হয় এবং পৃথিবীর যে অভিকর্ষ শক্তি, সেই অভিকর্ষ শক্তির বলে সামান্য স্থানচ্যুত হলেও মূল শিলাস্তরের উপরেই অবস্থান করে, তখন তাকে বলা হয় থাকে আবহবিকার। এ প্রসঙ্গে আবহবিকার বিশেষজ্ঞ বিজ্ঞানী ওলিয়ার, পুরো নাম ক্লিফোর্ড ডেভিড ওলিয়ার, তিনি আবহবিকারের যে সংজ্ঞা দিয়েছিলেন সেটা আমরা বলতে পারি। তিনি বলেছিলেন, ভূপৃষ্ঠের ওপর অবস্থিত শিলা বা খনিজের বিচূর্ণী ভবন বা বিয়োজন, বিচূর্ণী ভবন কি বৃত্তান্ত তার পরে বলছি, বিচূর্ণী ভবন বা বিয়োজনের মাধ্যমে নতুন পরিবর্তিত ভৌত ও রাসায়নিক অবস্থায় পদার্থের যে সাময়িক স্থিতি, তাকে বলা হয় থাকে আবহবিকার। আবার বলছি, তিনি বলেছিলেন ভূপৃষ্ঠের ওপর অবস্থিত শিলা বা খনিজের বিচূর্ণী ভবন বা বিয়োজনের মাধ্যমে নতুন পরিবর্তিত ভৌত এবং রাসায়নিক অবস্থায় পদার্থের যে সাময়িক স্থিতি, তাকে বলা হয় থাকে আবহবিকার। এখন এই যে বিজ্ঞানী ওলিয়ারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বা আবহবিকারের যে সাধারণ কথা আমরা বলেছি, যেন আবহাওয়ার বিভিন্ন উপাদান, বিভিন্ন বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় পদার্থ, জীবজগতের প্রাণী এবং উদ্ভিদের দ্বারা কোনো শিলাসমূহের শিলাসমূহ যখন চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয় এবং মূল শিলার উপরে অবস্থান করে, তখন তাকে বলা হয় থাকে আবহবিকার। এর থেকে আমরা আবহবিকারের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলতে পারি। যেমন এটা বলা যেতেই পারে যে আবহবিকার যে সংগঠিত হয়ে থাকে, সেই আবহবিকারের ক্ষেত্রে যে শক্তিগুলো সাধারণত স্থিতিশীল প্রাকৃতিক বিভিন্ন শক্তি, যেমন বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা ঘটে থাকে। দ্বিতীয়ত, আবহবিকারের ফলে যে পদার্থগুলো সৃষ্টি হয়ে থাকে সেগুলো কোনো রকম স্থানচ্যুত হয় না, অর্থাৎ কিনা বলতে পারা যায় এটা হলো একটি স্থৈতিক প্রক্রিয়া। 3 নম্বর যেটা বলা যেতে পারে সেটা হলো যে আবহবিকার খুব তাড়াতাড়ি সংগঠিত হয় না, দিনের খুব ধীরে ধীরে এই প্রক্রিয়াটি সংগঠিত হয়ে থাকে। 4 নম্বর যেটা হয়ে থাকে, যেহেতু আবহবিকারের ফলে উৎপন্ন পদার্থগুলো মূল শিলার উপরেই অবস্থান করে থাকে, সেই জন্য আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান, মূল শিলাস্তর ভূপৃষ্ঠের উপর উন্মুক্ত হয় না
এবং আবহবিকার যে প্রক্রিয়াটি ঘটে থাকে সেই প্রক্রিয়াটি কি হতে পারে, সেটি ভৌত প্রক্রিয়া হতে পারে এবং সেটি রাসায়নিক প্রক্রিয়া হতে পারে। এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আমরা আবহবিকারের ক্ষেত্রে দেখতে পাই। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হলো যে আবহবিকার যে সংগঠিত হচ্ছে সেই আবহবিকারের ক্ষেত্রে নিয়ন্ত্রক কারা, অর্থাৎ ভূপৃষ্ঠের সব জায়গাতে আমরা যে আবহবিকার দেখতে পাই সেটা যে সব জায়গায় হবে তা নয়। কিছু কিছু জায়গায় আমরা আবহবিকারকে দেখতে পাই, কোথাও বেশি দেখতে পাই, কোথাও কম দেখতে পাই। তো এই আবহবিকারকে নিয়ন্ত্রণ করে কারা? আবহবিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম যার কথা আমাদের বলতে হয় সেটা হলো জলবায়ু। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায় তার পরিপ্রেক্ষিতে আবহবিকার বিভিন্ন রকমের হতে পারে। যেমন আমরা এক এক করে আসছি। প্রথমে যেমন বলা যেতে পারে যেমন উষ্ণ মরু অঞ্চলের যে জলবায়ু, সেই জলবায়ুতে সেখানে দিন ও রাত্রের উষ্ণতার মধ্যে একটা ব্যাপক তারতম্য লেখা যায়, মানে উষ্ণতার ব্যাপক প্রসার লক্ষ্য করা যায়। ফলত ওই অঞ্চলে যদি আমরা দেখি, অর্থাৎ শুষ্ক অঞ্চলে মরু অঞ্চলে যদি দেখি, তাহলে আমরা সেখানে দেখব আবহবিকারের মধ্যে একটি প্রক্রিয়া যাকে যান্ত্রিক আবহবিকার বলা হয়ে থাকে, সেই যান্ত্রিক আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়। তৃতীয়ত, ভারতবর্ষ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ভারতবর্ষের মতো এইরকম ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলতে যেমন যেটা হয়ে থাকে, যেমন শুষ্ক ঋতু যখন থাকে, তো সেই শুষ্ক ঋতুতে অল্প পরিমাণে যান্ত্রিক আবহবিকার ঘটলে পরেও যখন আর্দ্র ঋতু থাকে, অর্থাৎ যখন বর্ষাকাল থাকে, তখন সেখানে রাসায়নিক আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়। তৃতীয়ত, যদি নিরক্ষীয় অঞ্চলে যাই, নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে প্রতিদিনই বিকেলবেলার দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, পরিচালন বৃষ্টিপাত, যাকে আমরা 4 o'clock রেইন বলে থাকি, সেই অঞ্চলেতে প্রচুর বৃষ্টিপাত, অত্যধিক আর্দ্রতা, উষ্ণতা ইত্যাদির কারণেতে যেটা হয়ে থাকে, সেখানে আমরা মূলত রাসায়নিক আবহবিকার বেশি দেখতে পাই। আবার উচ্চ পার্বত্য অঞ্চল, মানে ঠান্ডা জায়গা, শীতল জলবায়ু, সেই অঞ্চলেতে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে সেখানে যান্ত্রিক আবহবিকার বেশি দেখতে পাই, তুষারের দ্বারা সংগঠিত যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। আবার ধরো আর্দ্র নাতিশীতোষ্ণ যে অঞ্চল, আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলেতে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এটা দুটোই দেখতে পাওয়া যায়। হিমশীতল তুন্দ্রা অঞ্চল যদি সেখানে যাই, সেখানেও কিন্তু অবশ্য আবার যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায়। ওখানে একটি যে প্রক্রিয়াটি কার্যকরী হয়ে থাকে সেটা যান্ত্রিক আবহবিকার আমরা যখন পড়বো তখন আমরা দেখবো তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া বলা হয়ে থাকে, তাহলে সেখানে সেরকম দেখতে পাওয়া যায়। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা জলবায়ুর পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের আবহবিকার দেখতে পাই। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো শিলা, অর্থাৎ শিলা আবহবিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। কিরকম করতে পারে? যদি শিলা শক্ত হয়ে থাকে। 1 নম্বর, শিলা শক্ত এবং শিলা অপ্রবেশ্য যদি হয়ে থাকে, যেমন ধরো ব্যাসল্ট শিলা যদি এরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আবহবিকার খুব ধীর গতিতে হয়ে থাকে। আবার যদি শিলা হয়ে থাকে যে শিলা মোটা দানাযুক্ত যদি শিলা হয়ে থাকে, বা তারা যদি ফাটল বেশি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শিলার মধ্যে খুব সহজেই জল প্রবেশ করতে পারে এবং সেই শিলাতে আবহবিকার তখন দ্রুত হয়, যেমন ধরো বেলে পাথর। 3 নম্বর যেটা হতে পারে সেটা হলো ভূপ্রকৃতি, অর্থাৎ ভূমিরূপ কেমন। যদি এরকম হয়ে থাকে যে অঞ্চলেতে ভূমিরূপ ঢালু ভূমিরূপ, সেই অঞ্চলেতে যান্ত্রিক আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়। আবার যদি এমনটা হয়ে থাকে যে ঢাল খুব মৃদু, তো মৃদু ঢালযুক্ত অঞ্চলেতে যেহেতু সেখানে জল খুব ধীরে ধীরে প্রবাহিত হয়ে থাকে বা জল আটকে থেকে থাকে, তাহলে সেখানে আমরা যেটা দেখতে পাবো সেখানে রাসায়নিক আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়। 4 নম্বর যেটা রয়েছে সেটা হলো জীবজন্তু বা জীবজগৎ। উদ্ভিদ তার শিকড়ের দ্বারা, তার শিকড় মাটিতে প্রবেশ করে থাকে। বিভিন্ন প্রাণীরা, যেমন ধরো ইঁদুর বা অন্যান্য প্রাণীরা মাটির মধ্যে গর্ত করে বাসা করে থাকে। মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে কি হয়ে থাকে, যে সেখানে আবহবিকার সংগঠিত হয়। তো মানুষের বিভিন্ন কার্যকলাপ, উদ্ভিদের শিকড় মাটির ভেতরে প্রবেশ করা, শিলার ভেতরে প্রবেশ করা, জীবজন্তুরা গর্ত করে থাকা, এর মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটে। আবার অনেক সময় যেটা হয়ে থাকে যে জীবজন্তু, উদ্ভিদের দেহাবশেষ ইত্যাদি পচে গিয়ে রাসায়নিক আবহবিকারও ঘটিয়ে থাকে। এরপরে যেটা হতে পারে সেটা হলো সময়কাল। সময়ের সাথেও আবহবিকারের একটা বড় সম্পর্ক রয়েছে। যেমন যদি এমনটা হয়ে থাকে, শিলার প্রকৃতিতে যদি তার উন্মুক্ততার সময় বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেখানে যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার দুটোই বেশি মাত্রায় হয়ে থাকে। যদি সেটা কম সময়ের জন্য হয়ে থাকে, তাহলে শিলায় আবহবিকার কম হবে। তো এই রকমভাবে শিলার গঠন, জলবায়ু, সময়, ভূপ্রকৃতি ইত্যাদি বিভিন্ন কিছু আবহবিকারকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার
আবহবিকার এই যে ঘটনাটি, এই ঘটনাটিকে আবার কতগুলো বিভিন্নভাবে তার কিছু নামকরণ রয়েছে এবং আবহবিকার সংক্রান্ত আরো কতগুলো তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার। যেমন একটা প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে, আবহবিকারকে বিচূর্ণী ভবন বলা হয় কেন? তার কারণ হলো আবহবিকারের মাধ্যমে শিলাসমূহ যে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে, সেই শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হওয়ার পর যান্ত্রিকভাবে বা রাসায়নিকভাবে যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হওয়া, রাসায়নিকভাবে বিয়োজিত হওয়া ইত্যাদি যাই হোক না কেন, তার মাধ্যমে তা মূল শিলার উপরেই অবস্থান করে এবং সেটা কি হয়ে থাকে, সেটা কোথাও অপসারিত হয় না। তো এই যে যান্ত্রিকভাবে শিলা ভেঙে যাওয়া বা রাসায়নিকভাবে বিয়োজিত হয় আবহবিকারের মাধ্যমে শিলাসমূহ, সেই কারণে আবহবিকারকে বলা হয় থাকে কি, আবহবিকারকে আরেক নাম, আবহবিকারের আরেক নাম হলো বিচূর্ণী ভবন। দ্বিতীয়ত, আমরা আবহবিকার মূলত যেটা পড়ে থাকি, সেখানে আবহবিকারে আমরা তিনটে ভাগ পড়ে থাকি, একটা যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার, একটা হলো জৈবিক আবহবিকার। প্রসঙ্গত বলে দেওয়া দরকার, আবহবিকার এই যে কথাটি, এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট। তো এবার আবহবিকারের যে তিনটি আবহবিকার রয়েছে, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার, আমরা একটু আগে যখন পড়ছিলাম যে আবহবিকারের নিয়ন্ত্রক কারা, তখন সেই নিয়ন্ত্রকের মধ্যে আমরা বলেছিলাম আবহবিকারের একটা বড় নিয়ন্ত্রক হলো জলবায়ু। তো সেইখান থেকে একটা অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে যে তুমি আবহবিকার ঠিক মতো বুঝতে পারছো কিনা, নিয়ন্ত্রকটাকে ঠিক মতো বুঝতে পারছো কিনা, সেখানে একটা প্রশ্ন থেকে থাকে যে মরু অঞ্চলেতে, আমরা বলেছি একটু আগেই বলেছি, মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়, সেখানে যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায় এবং নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় রাসায়নিক আবহবিকার বেশি। প্রশ্নটা এরকম থাকতে পারে যে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন এবং নিরক্ষীয় অঞ্চলেতে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন? আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি যে 1 নম্বর, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার এই কারণে হয়ে থাকে যে মরু অঞ্চলেতে উষ্ণতার যে প্রসর, সেই উষ্ণতার প্রসর বেশি, দিনের বেলায় প্রবল গরম, রাত্রিবেলায় প্রবলভাবে ঠান্ডা, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে মরু অঞ্চলেতে তীব্রভাবে বায়ু প্রবাহিত হয়, বাধাহীনভাবে বায়ু প্রবাহিত হতে পারে। মরু অঞ্চলেতে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত অল্প, স্বল্প বৃষ্টিপাত, সেই কারণে হতে পারে। 4 নম্বর যেটা হতে পারে, সেখানে বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি, সেই কারণে হতে পারে। এইরকম অনেকগুলো কারণের জন্য মরু অঞ্চলেতে কি হয়ে থাকে, মরু অঞ্চলেতে যান্ত্রিক আবহবিকার বেশি দেখতে পাওয়া যায়। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলেতে যেটা হয়ে থাকে, নিরক্ষীয় অঞ্চলেতে যেমন উষ্ণতা অত্যন্ত বেশি, ঠিক তেমনিভাবে বৃষ্টিপাতও সেখানে অত্যন্ত বেশি। ফলত এই যে অধিক উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাত, এটা যান্ত্রিক আবহবিকার করতে সাহায্য করে। দ্বিতীয়ত সেখানে রয়েছে হলো, আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি অরণ্য রয়েছে, গভীর বৃষ্টি অরণ্য। সেই বৃষ্টি অরণ্যের যে ঘন জঙ্গল, সেই জঙ্গলের গাছপালা ইত্যাদি পচে মাটির নিচে অর্থাৎ গাছের নিচে জমা হয় এবং সেগুলো বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়াতে সাহায্য করে থাকে, ফলে সেখানে রাসায়নিক আবহবিকার বেশি হয়ে থাকে। এবার আবহবিকারের পাশে আরো দুটো জিনিসকে আমাদের এখানে জেনে রাখা দরকার। দ্বিতীয় যেটাকে বলা হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি ক্ষয়ীভবন, ইরোশন। তো সেটা কি বলছে, যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন স্থিতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় এবং পরে উৎপত্তিস্থলে প্রথমে পড়ে থাকে এবং তারপর বিভিন্ন গতিশীল শক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে সেটা পরিবাহিত হয়ে যায়, সেই প্রক্রিয়াকে বলছে, এবং যার পরিণতি স্বরূপ ভূপৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়, তাকে বলা হয় থাকে ক্ষয়ীভবন প্রক্রিয়া। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে ক্ষয়ীভবন মানে হলো আবহবিকার, প্রথমে সেটা শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উৎপত্তিস্থলেই পড়ে থাকছে, আর পরে সেটা গতিশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সেটা অপসারিত হচ্ছে। তাহলে ক্ষয়ীভবন সমান সমান আবহবিকার প্লাস অপসারণ। এখান থেকে আমরা ক্ষয়ীভবনের কিছু বৈশিষ্ট্য যদি বলে থাকে, তো আমরা সেটা বলতেই পারি। যেমন ক্ষয়ীভবন কি হয়ে থাকে, সেটা হলো কিছু প্রাকৃতিক শক্তি, সেটা গতিশীল প্রাকৃতিক শক্তি, স্থিতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত হয়ে থাকে। সেখানে শিলাসমূহের ক্ষয়, যে চূর্ণ বিচূর্ণ সেই শিলাসমূহ, সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায়। সেটা সময়কাল সেটা দ্রুত গতিতে সম্পন্ন হতে পারে। এর ফলে কি হতে পারে, সেটা হলো যে মূল যে শিলাস্তর, সেই শিলাস্তর উন্মুক্ত হয়ে যেতে পারে। এর ফলে সাধারণত যেটা দেখতে পাওয়া যায়, সেটা হলো যে শিলাসমূহের যে ধর্ম, সেই ধর্মের কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ বৈশিষ্ট্যের কোনো রকম পরিবর্তন হয় না, এরকম। এর সাথে সাথে তৃতীয় যেটা রয়েছে, সেটাকে বলা হয় থেকে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়টা কি, সেটা হলো যে প্রক্রিয়ার মাধ্যমে আবহবিকারের ফলে প্রাপ্ত পদার্থসমূহ ভূমি ঢাল অনুযায়ী বা অভিকর্ষের টান অনুযায়ী, অভিকর্ষজ বলের প্রভাবে
ওপর থেকে ধীরে ধীরে বা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় থেকে পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ ক্ষয়ীভবনের ক্ষেত্রেও পদার্থসমূহ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হচ্ছে। আবার পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে ক্ষয়ীভূত যে পদার্থগুলো রয়েছে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ যে পদার্থগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কি করছে, যে অভিকর্ষজ বলের দ্বারা বা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা ওপর থেকে নিচের দিকে ভূমির ঢাল অনুযায়ী নেমে আসছে। ঠিক আছে, তো সেই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি হলো পুঞ্জিত ক্ষয়। এবং এই যে আবহবিকার, এই যে ক্ষয়ীভবন, এই যে পুঞ্জিত ক্ষয়, এই প্রত্যেকটা প্রক্রিয়া যখন একত্রিত হয় আবহবিকারের মাধ্যমে পদার্থসমূহ ক্ষয়ীভূত খনিজ পদার্থসমূহ বা শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হলো, এক স্থানে পড়ে থাকলো, ক্ষয়ীভবনের দ্বারা সেটা অপসারিত হয়ে গেল অর্থাৎ মূল শিলা উন্মুক্ত হয়ে গেল। আর তৃতীয়ত যেটা হলো সেটা হলো পুঞ্জিত ক্ষয়ের দ্বারাও কোনো উঁচু স্থান থেকে ভূমির ঢাল অনুযায়ী সেটা নিচের দিকে নেমে এলো, ফলেও মূল শিলা উন্মুক্ত হলো। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর সমষ্টিতে যেটা হয়ে থাকে সেটা হলো যে মূল যে শিলা সেটা উন্মুক্ত হয়ে গেল। এই প্রক্রিয়াটিকে অর্থাৎ এই তিনটে প্রক্রিয়ার সমষ্টিকে আমরা একসাথে বলে থাকি নগ্নিভবন বা ডেনুরেশন। প্রসঙ্গত আরেকটা জিনিসও তোমাদের বলে দেওয়া দরকার, সেটা হলো কিছু কিছু বইতে আছে আবার কিছু কিছু বইতে নাও থাকতে পারে। এই যে পুঞ্জিত ক্ষয় অর্থাৎ কিনা অভিকর্ষের টানে ওপর থেকে আবহবিকারের ফলে সৃষ্ট পদার্থসমূহ যে নিচের দিকে নেমে আসা, সেই প্রক্রিয়াটি অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়াটি তিন ধরনের হতে পারে। যেমন প্রথম যেটা সেটা হলো প্রপাত, দ্বিতীয়টা হলো ধস, আর তিন নম্বরটা হলো প্রবাহ। প্রপাত কাকে বলা হয় থাকে? প্রপাত বলা হয় থাকে অভিকর্ষের টানে উঁচু খাড়া ঢাল থেকে যখন শিলা এবং মাটির স্তূপ হঠাৎ করে নেমে আসে তখন তাকে বলা হয় থাকে প্রপাত। যেমন এটা হতে পারে হলো শিলা প্রপাত, এটা মাটি প্রপাত, এরকম বিভিন্ন ভাগ হতে পারে। আবার ধস হতে পারে যে পর্বতের উঁচু ঢালের শিলা আর মাটির স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আচমকা দ্রুত গতিতে উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা কি বলে থাকি, তখন তাকে আমরা বলে থাকি ধস। সাধারণত ধস 5 রকমের হয়ে থাকে। যেমন সেটা হতে পারে ব্লক সাম্প হতে পারে, সেটা ব্লক স্লাইড হতে পারে, সেটা ব্লক গ্লাইড হতে পারে, ডেব্রিজ ফল হতে পারে, ডেব্রিজ স্লাইড হতে পারে, এইরকম। এটা 5 প্রকারের হয়ে থাকে। 3 নম্বর যেটা ভাগ রয়েছে সেটা হলো প্রবাহ, অর্থাৎ অভিকর্ষের টানে ঢাল বরাবর আবহবিকারগ্রস্ত যে পদার্থগুলো সেগুলো যদি দ্রুত গতিতে বা ধীর গতিতে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় থাকে প্রবাহ। এদেরও বিভিন্ন রকমের ভাগ হয়ে থাকে। যেমন ধরো স্ট্যালাস হতে পারে, রক ক্রিপ হতে পারে, সয়েল ক্রিপ হতে পারে, মাড ফ্লো হতে পারে, এরকম ডেব্রিজ অ্যাভালাঞ্চ হতে পারে, এরকম বিভিন্ন ভাগ হয়ে থাকে। তো এটা অনেকের বইতে আছে, অনেকের বইতে নেই। মূলত এই জিনিস অর্থাৎ আবহবিকারের সাথে সম্পর্কযুক্ত পরপর যে ব্যাপারগুলো রয়েছে সেটা হলো প্রথমত আবহবিকার, তারপরে হলো ক্ষয়ীভবন, আর তার সাথে যেটা রয়েছে সেটা পুঞ্জিত ক্ষয়। এই তিনটে প্রক্রিয়াকে আমরা একসাথে বলে থাকি নগ্নিভবন প্রক্রিয়া। তো পরীক্ষাতে যেটা থেকে থাকে সাধারণত এইরকম যে আবহবিকার এবং তার সাথে ক্ষয়ীভবনের পার্থক্য থাকতে পারে, আবহবিকার ক্ষয়ীভবন নগ্নিভবনের মধ্যে সম্পর্ক থাকতে পারে, আবহবিকারকে বিচূর্ণীভবন বলা হয় কেন, এরকম প্রশ্ন থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন। ঠিক আছে, আবহবিকার কাকে বলে, আবহবিকার কয় প্রকার ও কি কি, আবহবিকার নিয়ন্ত্রকগুলো কি কি, আবহবিকার পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, এরকম বিভিন্ন আবহবিকার ও নগ্নিভবনের মধ্যে পার্থক্য, এরকম বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে। আবহবিকারের শ্রেণীবিভাগগুলো কি কি, এরকম। তো তোমরা সেগুলো দেখে রাখবে আবহবিকারের শ্রেণীবিভাগ পর্যন্ত। এর পরের কোনো একটা ক্লাসে আমরা এক এক করে আবহবিকার অর্থাৎ যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক আবহবিকার প্রত্যেকটা আলাদা করে এবং তাদের যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।